আচ্ছা, আস্তে আস্তে আসুক, আমরা ক্লাস শুরু করে দিই, কি বলেন? জি স্যার। তো গতকালকে আমরা দেখাইছিলাম যে হচ্ছে আমাদের সিএস এর যে কাজটা ছিল, যে আমাদের যে 9টা কম্পিটেন্সি, আরে 10টা কম্পিটেন্সি, সেই 10টা কম্পিটেন্সির মধ্যে আমাদের কোন কম্পিটেন্সি গুলান বেশি গুরুত্বপূর্ণ, সেই কম্পিটেন্সি গুলান আমরা হচ্ছে এখানে কি করব, মানে দেখছি গতকালকে। কম্পিটেন্সি গুলোর মধ্যে একটা জেনারিক কম্পিটেন্সি ছিল, সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সি ছিল, আর হচ্ছে অকুপেশনাল স্পেসিফিক কম্পিটেন্সি ছিল। তার মধ্যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ছিল সেটা হচ্ছে কি, যে সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সি, আরেকটা হচ্ছে অকুপেশনাল স্পেসিফিক কম্পিটেন্সি। এখন সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সি যেটা, সেটা হচ্ছে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের কাজ, যেটা আমরা এর আগে একটা কাজ দিছিলাম, হয়ে গেছে। এখন অকুপেশনাল স্পেসিফিক কম্পিটেন্সির মধ্যে গতকালকে প্রথমেই যেটা ছিল সেটা হচ্ছে ফান্ডামেন্টালটা ছিল। ফান্ডামেন্টালটা ছিল, ওই ফান্ডামেন্টালটাকে আমরা হচ্ছে একটু দেখবো, যে হচ্ছে আমাদের ওই ফান্ডামেন্টালটা যে কি হয়ে গেল, ফান্ডামেন্টাল। আচ্ছা আচ্ছা, এখানে দেখেন, একটু খেয়াল করেন, আমরা গতকালকে যে কম্পিটেন্সি গুলো দেখছিলাম, যে আমাদের জেনেরিক, তারপর হচ্ছে সেক্টর, আর হচ্ছে অকুপেশনাল, এই তিনটা সেক্টরের মধ্যে আমাদেরকে কিভাবে পড়তে হবে, সিএসটা কিভাবে পড়তে হবে। তো আমরা জেনেরিকটা আমরাতে যাচ্ছি না, আমরা সেক্টর স্পেসিফিকে তো যাচ্ছি না, আমরা যাব হচ্ছে অকুপেশনাল স্পেসিফিক কম্পিটেন্সি। তাহলে অকুপেশনাল স্পেসিফিক কম্পিটেন্সির মধ্যে আমার সর্বপ্রথম আছে হচ্ছে ইনফ্যাক্ট আইটি সাপোর্ট সার্ভিস ফান্ডামেন্টাল। আমরা গতকালকে কিন্তু এটা শুরু করছিলাম। তার সঙ্গে হচ্ছে আমাদের পারফর্ম পিসি অ্যাসেম্বলিং, ইনস্টল অ্যান্ড ইউজিং অপারেটিং সিস্টেম অ্যান্ড অপটিমাইজ ইনস্টলেশন, এগুলো আর কি সবগুলো আমি হালকা করে একটু বুঝাই দিছি, কিন্তু আমরা ডিটেলস ভাবে পড়ি নাই কিভাবে পড়তে হবে। তো আজকে আমরা শুরু করবো হচ্ছে কি, যে আমাদের ইনফ্যাক্ট আইটি সার্ভিস সাপোর্ট সার্ভিস ফান্ডামেন্টাল। আপনারা দেখবেন যে হচ্ছে আপনারা যখন নিচে স্ক্রল করবেন, বা হচ্ছে আপনি নিচের যে পেজ গুলান আছে সেই পেজ গুলানের মধ্যে আসবেন, নিচে পেজ গুলানের মধ্যে আসার সময় দেখবেন যে এখানে সুন্দরভাবে দেয়া আছে যে হচ্ছে কি, জেনেরিক কম্পিটেন্সি, ইউনিট অফ এলিমেন্টস অ্যান্ড ক্লাসের মধ্যে আছে জেনেরিক কম্পিটেন্সি আছে, তারপর হচ্ছে এখানে সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সি আছে, তারপর হচ্ছে অকুপেশনাল স্পেসিফিক কম্পিটেন্সি আছে। তা কোনটা কতগুলো আছে সেগুলো এখানে দেখাচ্ছে। তো আমরা এইখান থেকে না গিয়ে আমরা সরাসরি চলে যাব হচ্ছে ইউনিটের মধ্যে। আমাদের ইউনিটটা জেনেরিক কম্পিটেন্সি, জেনেরিক কম্পিটেন্সির মধ্যে একটা ইউনিট, ইউনিট অফ ইউনিক কোড এন্ড টাইটেল। এর ইউনিটটা কি, আমাদের ক্যারি আউট ওয়ার্ক প্লেস ইনস্ট্রাকশন ইন ইংলিশ, যেটা আমাদের জেনেরিক কম্পিটেন্সির মধ্যে ছিল, আমরা ওইটাতে যাচ্ছি না। এরপরে দ্বিতীয়তে আরেকটা আছে হচ্ছে কি, যে সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সি, এই সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সি। এখন সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সির মধ্যে কি ছিল, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, আর হচ্ছে ইন্টারনেট ইউজ করতে হয় কিভাবে। তা আমরা এইটাতেও যাচ্ছি না, আমাদের মূল কাজ যেটা আমরা সেটাতে যাচ্ছি, ওটা হচ্ছে আমাদের অকুপেশনাল স্পেসিফিক কম্পিটেন্সি। এই যে আমাদের সামনে এখন চলে আসবে অকুপেশনাল স্পেসিফিক কম্পিটেন্সি। এই যে অকুপেশনাল স্পেসিফিক কম্পিটেন্সি যেটা আছে, সেটার মধ্যে থেকে দেখেন লেখা আছে ইউনিট অফ কোড হচ্ছে সবার প্রথমে ইনফ্যাক্ট আইটি সাপোর্ট সার্ভিস ফান্ডামেন্টাল। কি দেখা যাচ্ছে কি? জি জি স্যার, স্যার দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। জি স্যার গুড। দেখা যাচ্ছে। তাহলে হচ্ছে আমাদের এই ইউনিট অফ কম্পিটেন্সিটা আমরা পাইলাম এখানে, তার মধ্যে ইউনিট কোড আমরা পাইছি এখানে, ইউনিট কোড, তারপর হচ্ছে টাইটেলটা হচ্ছে আমার ইনফ্যাক্ট আইটি সাপোর্ট সার্ভিস ফান্ডামেন্টাল। তা আমরা আমাদের এই ইউনিটটার জন্য আমাদেরকে বলছে যে নমিনাল আওয়ার 20 ঘন্টা। এইটা শিখতে 20 ঘন্টা সময় লাগবে। 20 ঘন্টা সমান সমান হচ্ছে, যদি আমরা ক্লাসের টাইম দিয়ে ধরি তাহলে হচ্ছে কি, যে প্রতিদিন 2 ঘন্টা করে, তাহলে হচ্ছে 10 দিন লাগবে। যদি আহ, কি বলে হচ্ছে ইয়ার রুলস, আমাদের প্রজেক্টের রুলস অনুযায়ী চলি, তাহলে হচ্ছে আমার লাগবে হচ্ছে 4 দিন, সরি 5 দিন। 4 ঘন্টা করে 5 দিন, 5 বিশে 4 5 20, তাহলে হচ্ছে 5 দিন লাগবে। এখানে ইউনিট ডিসক্রিপশন, এই ডিসক্রিপশনে এখানে বলতেছে যে হচ্ছে এই ইউনিটটাতে আমরা কি কি কাজ করব। এরপরে এলিমেন্ট অফ কম্পিটেন্সি,
এই এলিমেন্ট অফ কম্পিটেন্সির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে বোল্ড অ্যান্ড আন্ডারলাইন। যেই যে লেখাগুলোর মধ্যে বোল্ড করা থাকবে এবং আন্ডারলাইন করা থাকবে এইগুলো হচ্ছে আমার কম্পিটেন্সির এলিমেন্ট। এখানে দেখেন সবার প্রথমে ইনফ্যাক্ট কনসেপ্ট অফ আইটি সাপোর্ট সার্ভিস। আইটি সাপোর্ট সার্ভিস ইনফ্যাক্ট যে আইটি সাপোর্ট সার্ভিসের যে কনসেপ্টটা সেই কনসেপ্টটা হচ্ছে এখানে যে ইনফরমেশন টেকনোলজি ইজ ডিফেন্ডার, তারপর হচ্ছে আইটি সাপোর্ট ইজ ডিফাইন্ডেড, তারপর হচ্ছে ক্যারিয়ার পার্ট অফ আইটি সাপোর্ট স্পেশালাইজ ইজ আইডেন্টিফাইড। এই যে এগুলো যেগুলো আছে এইগুলো তার মধ্যে আমাদের এখানে কিন্তু এই যে ইনফ্যাক্ট আইটি ডিভাইস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচার এইখানকার মধ্যে যে কি দেওয়া আছে আমাদের আন্ডারলাইন করা আছে, বোল্ড করা আছে, এইগুলো হচ্ছে কি আমাদের মূল জিনিস এলিমেন্ট গুলা। তা আমরা এলিমেন্ট তো আর এইভাবে করে পাবো না, আমাদের এটা যেহেতু সিএস আমাদের সম্পূর্ণ বিস্তারিতটা পাবো হচ্ছে আমরা সিবিএলএম এ। তো এইখানকার মধ্যে সিবিএলএম এ যাওয়ার আগে আমাকে এইখান থেকে কি পড়তে হবে? এইখান থেকে পড়তে হবে রেঞ্জ অফ ভেরিয়েবলস। রেঞ্জ অফ ভেরিয়েবলস এটা হচ্ছে ভেরিয়েবল আর এগুলো হচ্ছে রেঞ্জ। তাহলে রেঞ্জ অফ ভেরিয়েবলের মধ্যে কি আইটি ডিভাইস। এখন আইটি ডিভাইসের মধ্যে কি কি আছে? কম্পিউটার অল অ্যাক্সেসরিজ অল পেরিফেরালস, তারপর হচ্ছে নেটওয়ার্কিং ডিভাইস। তাহলে আমার রেঞ্জ গুলো কি কি? আইটি ডিভাইসের মধ্যে আমার কি কি থাকবে? কম্পিউটার অল অ্যাক্সেসরিজ অল পেরিফেরাল ডিভাইস, তারপর হচ্ছে নেটওয়ার্কিং ডিভাইস। এরপরে বলতেছে কমিউনিকেশন ডিভাইস, তারপর হচ্ছে সার্ভেলেন্স অ্যান্ড সিকিউরিটি সিস্টেম। এইটা হচ্ছে আমার এই যে আইটি ডিভাইসের মধ্যে কি কি? কম্পিউটারে অল অ্যাক্সেসরিজ আমাকে ইয়ে করতে হবে। তাহলে আমাকে কি করতে হবে? অল অ্যাক্সেসরিজ গুলো দেখেন যে আমাদের অল অ্যাক্সেসরিজ গুলোর মধ্যে কোন কোন গুলো থাকবে, কেউ বলতে পারবেন? কম্পিউটারের অল অ্যাক্সেসরিজ অল পেরিফেরাল ডিভাইস। এখন পেরিফেরাল ডিভাইস যদি আপনি জানতে চান, এই পেরিফেরাল কম্পিউটার অল অ্যাক্সেসরিজ অল পেরিফেরাল, তাহলে আমি আপনাদেরকে এখন একটু নিয়ে যাব প্রথম পেজ মানে সেক্টর স্পেসিফিকের প্রথমটা যেটা আছে সেইখানে আমি নিয়ে যাব। দেখেন আমাদের কাছে চলে আসুক আগে সেক্টর স্পেসিফিক। এই যে সেক্টর স্পেসিফিক এইখানে আসবো আমি। এইখানে এসে আমাদের এর যে রেঞ্জ অফ ভেরিয়েবলটা আছে আমি এইখানে আসবো। দেখেন 1 নম্বর ইউনিটের মধ্যে যেটা আছে অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এইটার মধ্যে আমার কিছু পেরিফেরাল ডিভাইস আছে। যে পেরিফেরালস গুলো কি কি? দেখেন মনিটর, কিবোর্ড, মাউস, মডেম, স্ক্যানার, প্রিন্টার, এইগুলো হচ্ছে আমার পেরিফেরাল ডিভাইস। এরপরে হচ্ছে ডেস্কটপ বা জিইউএ গ্রাফিক্স ইউনিট। এইখানের মধ্যে কি কি আছে? আইকন, টাস্কবার, অ্যাপিয়ারেন্স, রেজুলেশন। এমএস ওয়ার্ডের মধ্যে ওয়ার্ড প্রসেসিং এর মধ্যে কি কি আছে? এমএস ওয়ার্ড প্রসেসর, ওপেন অফিস ওয়ার্ড প্রসেসর, গুগল ডস, তারপর হচ্ছে অফিস। ডকুমেন্টের মধ্যে কি কি আছে? ওয়ার্ড ডকুমেন্ট, স্ট্যান্ডার্ড সিভি, বায়োডাটা, ডিফারেন্ট টেক্সট এন্ড ফন্ট, ইমেজ এন্ড টেবিল। মানে আমাকে কোন কোন কাজগুলো করতে হবে। তো আমরা হচ্ছে পেরিফেরাল ডিভাইসটা তাহলে পাইলাম। পেরিফেরাল ডিভাইসটা তাহলে কি কি? মনিটর, কিবোর্ড, মাউস, মডেম, স্ক্যানার, প্রিন্টার, এইগুলো সবগুলো হচ্ছে পেরিফেরাল ডিভাইস। কি কথা কি বুঝতে পারছেন? জি স্যার। তাহলে আমরা ফান্ডামেন্টালটা যে যাচ্ছি, ফান্ডামেন্টালের প্রথম ইয়েটা ছিল আইটি ডিভাইস, আমাকে জানতে হবে আইটি ডিভাইসে কি। তাহলে এখন মনিটর কি চেনেন না আপনারা? তারপর হচ্ছে কিবোর্ড চেনেন না? মাউস চেনেন না? জি স্যার। মডেম, স্ক্যানার, প্রিন্টার, এটার মধ্যে কোনটা চেনেন না? চিনি স্যার। সবই চেনেন। তার মানে কি আমার এখানে আমরা পেরিফেরাল ডিভাইসটা আমরা পাইলাম। পেরিফেরাল ডিভাইস পাওয়ার পরে আমাদের দ্বিতীয়তে যে অকুপেশনাল স্পেসিফিক কম্পিটেন্সির মধ্যে দেখেন একটার সঙ্গে আরেকটা কানেক্টেড। তারপরে এখন হচ্ছে নেটওয়ার্কিং ডিভাইস। কি লাগবে আমার? আইটি ডিভাইসের মধ্যে লাগবে নেটওয়ার্কিং ডিভাইস। এখন নেটওয়ার্কিং ডিভাইসটা কি? আবার ওই আমি চলে গেলাম সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সির মধ্যে। সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সির মধ্যে আমার কি কি আছে? দেখেন দ্বিতীয় নাম্বার যেটা ছিল যে হচ্ছে কি অ্যাক্সেস ইনফরমেশন ইউজিং ইন্টারনেট, এটা ছিল আমার সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সির মধ্যে দ্বিতীয় ইউনিটটা। সেই দ্বিতীয় ইউনিটের মধ্যে আমার এখানে যে রেঞ্জ অফ ভেরিয়েবলের মধ্যে কি কি লাগবে? তাহলে হচ্ছে আমার নেটওয়ার্কিং ডিভাইস গুলো দেখেন মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, তারপর হচ্ছে মাইক্রোসফট ইডিজি, অপেরা। তারপর হচ্ছে সার্চ ইঞ্জিনের মধ্যে লাগবে হচ্ছে এগুলো কিন্তু ব্রাউজার মধ্যে হচ্ছে মজিলা ফায়ারফক্স, ব্রাউজার হচ্ছে মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম,
মাইক্রোসফট ইডিজি অপেরা, এগুলো হচ্ছে ব্রাউজার। আর সার্চ ইঞ্জিনের মধ্যে গুগল, ইয়াহু, পিপিলিকা, এমএসএন, রিং, এগুলো। সোশ্যাল মিডিয়ার মধ্যে কি কি দেখেন, সোশ্যাল মিডিয়া যেগুলো ফেসবুক, টুইটার, তারপর হচ্ছে পিন্টারেস্ট, লিঙ্কডইন, ইউটিউব, তারপর হচ্ছে পড়া। এরপরে ওয়েব বেস সার্ভিস। ওয়েব বেস সার্ভিসের মধ্যে দেখেন, ওয়েব বেস সার্ভিসের মধ্যে কি আছে, ড্রাইভ, ক্যালেন্ডার, গুগল মিট, জুম, টিম, গুগল ডক, গুগল শিট, গুগল সাইট, ম্যাপ, ট্রান্সলেটর। ইমেল সার্ভিসের মধ্যে কি কি আছে দেখেন, ফ্রি ইমেল সার্ভিস, জিমেল, ইয়াহু, হটমেল, ওয়েব মেল সার্ভিস। এরপরে হচ্ছে ম্যানিপুলেশনের জন্য কি কি, ডিলেট, কপি, মুভ, শর্ট, আর্কাইভ। এটা হচ্ছে কি ম্যানিপুলেশন। দেখেন আপনাকে ম্যানিপুলেশন থেকে একটা প্রশ্ন থাকতে পারে ইয়ার মধ্যে, যে হচ্ছে আপনার এটার মধ্যে ম্যানিপুলেশন থাকে, ম্যানিপুলেশন কোনটা, ঠিক চিহ্ন। তখন সেক্ষেত্রে আপনার ডিলেট, কপি, মুভ, শর্ট, অ্যাসিড, এইটার মধ্যে যে কোনো একটা থাকলে সেখানে আপনি টিক চিহ্ন দেবেন। ইমেল সার্ভিসের মধ্যে বলছে ফ্রি ইমেল সার্ভিস, বা হচ্ছে যদি ইমেল সার্ভিসের কথা বলে, জিমেল আছে, ইয়াহু মেল আছে, হটমেল আছে, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের কি মেইল, ফ্রি মেইল সার্ভিসের মধ্যে। ওয়েব বেসের মধ্যে বলা হয়েছে যেগুলো হচ্ছে ওয়েব বেস কিন্তু হচ্ছে কি বেস সার্ভিস, কিন্তু হচ্ছে আবার স্টোরেজ, ভার্চুয়াল স্টোরেজ, যেটা হচ্ছে ড্রাইভ, ক্যালেন্ডার, গুগল মিট, জুম, এটা হচ্ছে কি আমাদের আহ, মানে আমাদেরকে সার্ভিস দেয়। এখানে আছে এইগুলো থেকে আমাদের, তাহলে আমরা পাইলাম কি দেখেন, ও এখানে ম্যানিপুলেশন গেল। এরপরে এভিডেন্ট গাইডের মধ্যে এইখানে আপনার একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে আন্ডারপিনিং নলেজ, যেমন ইন্টারনেট, তারপর হচ্ছে ডাব্লিউ, ওয়েবশিট, ওয়েব অ্যাড্রেস, ইউআরএল, ওয়েব ব্রাউজার, সার্চ ইঞ্জিন, ইনফরমেশন, সোশ্যাল মিডিয়া, ওয়েব বেস সার্ভিস। এখন এইখানকার মধ্যে বলেন তো ইন্টারনেটটা কি? হ্যালো, আছেন সবাই? জি স্যার আছি। এখন আমাকে বলেন ইন্টারনেট কি? স্যার একটা নেটওয়ার্ক সিস্টেম নাকি? একটা নেটওয়ার্ক সিস্টেম। আর কেউ নাই? ইন্টারনেট। আমার মনে হয় সবগুলান হচ্ছে নেট সার্চ করা শুরু করে দিছে মোবাইলের মধ্যে। ইন্টারনেট, আচ্ছা ইন্টারনেট হলো কি? আর কেউ আপনাদের সার্চ করা হয়নি এখনো? পৃথিবী জুড়ে বিস্তৃত অসংখ্য কম্পিউটার নেটওয়ার্কের একটি বিশাল সমন্বয়, সেটা হচ্ছে কি আমাদের ইন্টারনেট। এক পিসি থেকে, যেমন আমি বাংলাদেশের আছি, আরেকটা আমেরিকায় আছে, সব পিসি সবার সঙ্গে কানেক্টেড। এই জন্য সারা পৃথিবী জুড়ে বিস্তৃত অসংখ্য কম্পিউটার নেটওয়ার্কের একটি বিশাল বৈশ্বিক অবস্থায় হচ্ছে আমাদের এই মানে ইন্টারনেট। আচ্ছা, ডাব্লিউ কি? হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তাহলে হচ্ছে আমরা যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবটা পাচ্ছি, তাহলে এইটা হচ্ছে, এবার বলেন যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবটা কি কাজে ব্যবহার করা হয়? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কি কাজে ব্যবহার করা হয়? কি হলো? কি কাজে ব্যবহার করা হয়? স্যার কোনো কিছু সার্চ করার কাজে ব্যবহার করে। কোনো কিছু সার্চ করার কাজে, খোঁজ করার কাজে, কোনো কিছু ব্রাউজিং করার কাজে, ভিডিও দেখার কাজে, আমরা হচ্ছে বিভিন্ন ধরনের সাইট গুলানে যে যাই, এইটার জন্যই হচ্ছে এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে এরপরে আরেকটা জিনিস ছিল,
সেটা হচ্ছে কি ওয়েবশিট। সেটা কোনটা? আমরা যে সাইটটার মধ্যে থাকি বা যে শিটের মধ্যে থাকি সেটা হচ্ছে আমাদের ওয়েবশিট। ওয়েবসাইট। ওয়েবসাইট। এরপরে যেটা হচ্ছে ওয়েব অ্যাড্রেস, তাহলে হচ্ছে কি যে ঠিকানা দিয়ে আমরা ঢুকি জি। এটা হচ্ছে আমাদের ওয়েব অ্যাড্রেস। ইউআরএলটা কি? এটা ওই পেজের কোড, মানে ওই সাইটের। বুঝি নাই। স্যার এটা কি কোনো কোড না, মানে ওই সাইটে ঢোকার, শিটে ঢোকার প্রতিটা শিটের তো একটা করে কোড থাকে, ইউআরএল। সেটা কি কোড মানে না? ইউআরএলটা কি? স্যার এটা হলো ইউনিফর্ম রিসার্চ লোকেটর, মানে বিভিন্ন রিসার্চ ওখানে। লোকেটর। জি স্যার। এটা হচ্ছে কি যে কোনো নির্দিষ্ট যদি আমাদের ওয়েবসাইট থাকে, ওয়েব পেজ জি থাকে, স্যার, জি বিভিন্ন ভাবে ফাইল যদি খুঁজে বের করতে চাই আমি বা অন্য কোনো ঠিকানায় যদি ওয়েবের কোনো লিংক দেওয়া থাকে, তখন সেখানটাকে খুঁজে বের করার জন্য যেটা ব্যবহার করা সেটা হচ্ছে ইউআরএল, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। আচ্ছা, এরপরে আরেকটা আছে ওয়েব ব্রাউজার। ওইটা কোনটা? স্যার। ব্রাউজার দিয়ে যে সকল কাজ করা হয়। যেটা আমরা খুঁজি, মানে যেটা আমরা হচ্ছে যে কাজগুলো করতেছি, এই যে ছবি দেখা বা ভিডিও বা জি কোনো জি জি তথ্য খোঁজার জন্য যেটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে আমার ওয়েব ব্রাউজার। জি, স্যার। এরপরে যেটা সার্চ ইঞ্জিন। এটা দিয়ে আমরা সার্চ দিই বিভিন্ন তথ্য সার্চ দিই খোঁজার মানে জন্য। বিভিন্ন ধরনের তথ্য খোঁজার জন্য যেটা ব্যবহার করি সেটা হচ্ছে আমাদের সার্চ সার্চ ইঞ্জিন। ইঞ্জিন। জি স্যার। হ্যাঁ, তাহলে ইনফরমেশনটা কি? তথ্য। তথ্য। এই সার্চ ইঞ্জিন থেকে যেটা আমি তথ্য পাচ্ছি সেটা হচ্ছে আমার ইনফরমেশন। জি স্যার। সোশ্যাল মিডিয়াটা কি? স্যার সামাজিক যোগাযোগের মাধ্যম, এখান থেকে যেমন সামাজিক ফেসবুক, যোগাযোগ টুইটার। মাধ্যম। গুড। সামাজিক যোগাযোগ মাধ্যমটা যেটা, সেই সামাজিক যোগাযোগ মাধ্যমটাকে আমাদের এইখানে বলে দিচ্ছি যে হচ্ছে সোশ্যাল মিডিয়া। তাহলে ওয়েব বেস সার্ভিসগুলো কোনগুলো? স্যার ওয়েবসাইটে যে সার্ভিসগুলো আমরা পাই। ওয়েবসাইটে যে সার্ভিসগুলো পাই ওয়েব বেস সার্ভিস, যেমন হচ্ছে ড্রাইভার, ক্যালেন্ডার, গুগল মিট, জুম, টিম, গুগল ডক, জি স্যার। গুগল শিট, শিট ম্যাপ, ট্রান্সলেটর, এরকম অনেক আছে যেগুলো আমরা সবসময় কি করতেছি, এটা এই ওয়েবসাইট থেকে আমি সহযোগিতা পেয়ে আসতেছি, জি স্যার। সার্ভিসগুলো পাচ্ছি। এটা হচ্ছে ওয়েব বেস। এটা আমাদের হচ্ছে সেক্টর স্পেসিফিক এর মধ্যে থেকে পাইছি, কিন্তু সেটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টালের যে একটা ইউনিট ছিল, সেই ইউনিটের মধ্যে আমার প্রথম যে আইটি ডিভাইস, সেই আইটি ডিভাইসের দুইটার মধ্যে একটা, যেটা কি একটা অল অ্যাক্সেসরিজ, অল পেরিফেরাল ডিভাইস আমি পাইছি, নেটওয়ার্ক ডিভাইস এগুলো পাইছি। এখন নেটওয়ার্কিং এর জন্য ওগুলো তো পাইছি, এখন ডিভাইস গুলো কি কি সেটা বলতে পারবেন কি? ডিভাইসটা নেটওয়ার্কিং ডিভাইসের মধ্যে যেমন হচ্ছে আপনার কি আছে, এই যে রাউটার আছে, অনু আছে, তারপর হচ্ছে পেন আর কি মডেম আছে, তারপর হচ্ছে সুইচ আছে, হাব আছে, আছে না? জি স্যার, আছে। এই জিনিসগুলো হচ্ছে আমার কিন্তু নেটওয়ার্কিং ডিভাইস। আচ্ছা, কমিউনিকেশন ডিভাইসটা কি? স্যার মানে যোগাযোগ করার মাধ্যম আর কি, মানে তার। যোগাযোগ করার মাধ্যম। এটা তারের মাধ্যমেও হইতে পারে, ফোন একটা হইতে পারে, বা বিভিন্ন জি ধরনের জি ডিভাইস আছে এখানে যেটা দ্বারা আমরা যোগাযোগ করতে পারি। জি স্যার। এবার পরেরটা আমাকে বলেন সার্ভেলেন্স সিস্টেমটা কি? আরে সার্ভেলেন্স এবং সিকিউরিটি সিস্টেমটা কি? স্যার সার্ভেলেন্স মানে হলো গোয়েন্দা বিভাগের মতো কাজ করা আর কি। গোয়েন্দা বিভাগের মতো কাজ করা। গুড। তারপর? তার সিকিউরিটি সিস্টেম হলো স্যার নিরাপত্তার জন্য যে সিস্টেমগুলো থাকে। আচ্ছা, গুড। হ্যাঁ, এইখানে হচ্ছে আমরা যে বিভিন্ন জায়গায় দেখি না, আমাদের দোকান বা বাসা ভাড়ায় যে বাসাতে যে সিসি ক্যামেরা দেখি, জি এই স্যার। যে সিসি ক্যামেরা গুলান যে দেখি, এই সিসি ক্যামেরার মধ্যে সিসি ক্যামেরাটা ব্যবহার করে আমরা কি করলাম, আমাদের বাড়ির বা দোকানের একটা সিকিউরিটি নির্ধারণ করতেছি না? জি জি এইটাই হচ্ছে সার্ভেলেন্স সিস্টেম এন্ড সিকিউরিটি সিস্টেম। সার্ভেলেন্স এন্ড সিকিউরিটি সিস্টেম। জি স্যার, বুঝতে পারছি। এখন দেখেন, এরপরে দ্বিতীয়তে আছে আইটি, তারপর হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। ইনফ্রাস্ট্রাকচার। এইটার মধ্যে কি তাহলে হচ্ছে, এই যে আইটি ইনফ্রাস্ট্রাকচারটা যেটা আছে সেটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি, ডাটা সেন্টার আইএসপি, কল সেন্টার হেল্প ডেস্ক সার্ভিস, ক্লাউড সার্ভিস, হার্ডওয়্যার সফটওয়্যার সেন্টার, ডাটা ব্যাকআপ এন্ড রিকভারি সেন্টার। এগুলোর মধ্যে আমাদেরকে যে যেমন যেমন আমি একটা সফটওয়্যার নিচ্ছি, এমএস অফিস বা হচ্ছে উইন্ডোজ, এটা কোন কোম্পানির? এই কোম্পানিটা কে ডেভেলপ করছে এই সফটওয়্যারটা? তার মানে স্যার কি আরেকবার বলবেন? অফিসের
অফিসের যে আমরা হচ্ছে সফটওয়্যার ব্যবহার করি না লেখার জন্য, ওয়ার্ড যে ব্যবহার করি, ওয়ার্ড, জি জি, ওয়ার্ডটা এটা কোন এটা কোম্পানি? মাইক্রোসফট। মাইক্রোসফট। এটা হচ্ছে মাইক্রোসফট কর্পোরেশনের, এটা জি হচ্ছে স্যার। এটা ডেভেলপমেন্ট কোম্পানি। এরপরে যদি আমরা হচ্ছে ইয়াতে যাই, অপারেটিং সিস্টেমে যাই, অপারেটিং সিস্টেম। ও অপারেটিং সিস্টেম অনেকেরই আছে, আইফোনের আছে, অ্যান্ড্রয়েডের আছে, তারপর জি জি হচ্ছে জি আপনার জি। মাইক্রোসফটেরও আছে, আছে না? জি স্যার আছে। এরা হচ্ছে কি, এরা সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি, এরা সফটওয়্যার তৈরি করে, সফটওয়্যার ডেভেলপমেন্ট করে। তা এইটাও আমরা কিন্তু পাই হচ্ছে এইখান থেকে, কোনো একটা সফটওয়্যার যদি কোনো ডিস্ক বা কোনো কিছু কিনি, সেখান থেকে আমরা পাবো হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি নাম বা হচ্ছে তাদের অবস্থান। এরপরে ডাটা সেন্টার, আইএসপি। এই ডাটা সেন্টার আইএসপি, যেমন আমি যদি ইন্টারনেটের লাইন নেই, আমি কি সরাসরি যার ইন্টারনেট তার কাছ থেকে মাল নিচ্ছি? আমি আমার বাসায় লাইনটা নিচ্ছি কার কাছ থেকে? ওয়াইফাই এর যে লাইনটা নেই, আমরা ইথারনেট যে কানেকশনটা নেই, এটা কোনখান থেকে নেই? স্যার আইএসপি থেকে। আইএসপি থেকে। তার মানে আমি যার কাছ থেকে আমার ডাটা বা ওয়াইফাই লাইনটা নিচ্ছি তাকে আমাদের কি বলা হচ্ছে? আইএসপি। তারপর হচ্ছে কল সেন্টার, হেল্প ডেস্ক সার্ভিস। আমরা অনেক সময় অনেক কিছুর জন্য, যেমন মোবাইলে যদি কোনো প্রবলেম হয়, তাহলে আমরা সরাসরি কল সেন্টারে কল করি না, হেল্প সেন্টারে কল করি না। মানে দেখা যাচ্ছে যে বিকাশের একটা হেল্প সেন্টারে কথা বলতেছি, বা হচ্ছে আমার অন্য কোনো সফটওয়্যার বা হচ্ছে অন্য কোনো ইয়াতে গেছি, সেখানে আমার দরকার যে হচ্ছে না, আমি একটু প্রবলেমে পড়ছি, যেমন গ্রামীণ ফোন সেন্টারে যে আমার টাকাটা বেশি কাটতেছে, আমি এখন কি করব? আমি হেল্প সেন্টারে কথা বলবো না? জি স্যার। তা এই হেল্প সেন্টারে যে কথা বলতেছি, এটা কিন্তু হচ্ছে যারা ওইখানে কাজ করতেছে তারা কিন্তু হচ্ছে কি, ওইটাকে বলা হচ্ছে কল সেন্টার। ওই কল সেন্টারে আপনাকে কিন্তু শুধুমাত্র কল রিসিভ করে আপনার সঙ্গে আড্ডা দেওয়ার জন্য না, ওরা আপনাকে কি করবে? কল সেন্টারে আপনার কলটাকে রিসিভ করে আপনার প্রবলেমটা শুনবে, সেখান থেকে সলভ করে দেওয়ার চেষ্টা করবে। এরপরে ক্লাউড সার্ভিস আছে। ক্লাউড সার্ভিসের মধ্যে যেমন আমরা হচ্ছে বিভিন্ন ভাবে যে রাখতেছি না, ওই যে আমাদের ডাটা গুলান আমার ইন্টারনেটের মধ্যে রাখতেছি না, গুগল ড্রাইভ আছে, আছে না? এগুলো হচ্ছে জি স্যার। ক্লাউড সার্ভিস। এগুলোর মধ্যে আমরা আমাদের ডাটাটাকে রাখতে পাই। এইটা হচ্ছে রাখি কারণ এখানে আমাদের যে ডাটাটা আছে বা আমাদের যে ইনফরমেশনটা আছে, এটা সিকিউর থাকবে, হারাবে না কখনো, নষ্ট হবে না কখনো। এরপরে হার্ডওয়্যার সাপোর্ট সেন্টার। হার্ডওয়্যার সাপোর্ট সেন্টার কি, কম্পিউটার যেখান থেকে কিনবেন আপনি, সেখান থেকে কি হার্ডওয়্যারের জন্য একটা সাপোর্ট সেন্টার তো থাকবে, মানে যে দোকান থেকে কিনবেন সেই দোকান কি আপনাকে সাপোর্ট করবে না? যে আপনি আজকে কিনলেন, কালকে আপনার এটা কাজ করতেছে না, তখন কি আপনি হার্ডওয়্যার আবার নিয়ে যাবেন তো, ভাই এটা কি হয়েছে না হয়েছে। এরপরে ডাটা ব্যাকআপ এন্ড রিকভারি সেন্টার। ডাটা ব্যাকআপ এবং রিকভারি সেন্টার আসলে হচ্ছে আমরা ক্লাউড সার্ভিস সিস্টেম থেকে এখান থেকেও করি, আর এটা আমরা নিজেরাই করে থাকি। এটার জন্য ডাটা ব্যাকআপ এবং রিকভারি সেন্টারের আলাদাভাবেও ব্যবহার করা হয়, কিন্তু আমরা এটা নিজের ব্যবহার করি, আমরা ডাটার ব্যাকআপ আর রিকভারিটা আরেকখানে রাখি না। এইটা হচ্ছে আমাদের কি বলে হচ্ছে এই ফান্ডামেন্টালের যে অংশটা, সেই অংশগুলোর মধ্যে আমার এই ডিভাইস গুলানের ব্যবহার। সঙ্গে আপনাদেরকে আরেকটা জিনিস বলি, যে আমাদের আসলে লাগবে কি কি। যেমন দেখেন, আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি। স্যার আপনার স্ক্রিন শেয়ারটা অফ হয়ে গেছে। হ্যাঁ, আমি ওটা অফ করছি, আমি আরেকটা স্ক্রিন শেয়ার করবো। দেখা যায় তো না? জি 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 স্যার স্যার। স্যার, দেখা যায়। আচ্ছা, দেখা যাচ্ছে। এই যে এক্সেসরিজ গুলানের মধ্যে আমরা গতকালকে একটা প্রশ্ন করছিলাম যে আমাদের একটা কম্পিউটার তৈরি করতে কি কি লাগবে। আমাদের একটা কম্পিউটার তৈরি করতে গেলে সর্বপ্রথমে কি লাগবে? আমার একটা, এই শেয়ার হয় নাই? জি স্যার জি দেখা হয়েছে স্যার। যাচ্ছে। কি দেখাচ্ছে? স্যার কম্পোনেন্ট গুলো সবগুলা দেখা যাচ্ছে। সবগুলো কম্পোনেন্ট দেখা যাচ্ছে। আচ্ছা,
আরেকটা দেখাই। দেখা যায় তো না? জি স্যার, দেখা হ্যাঁ, যায়। দেখা যাচ্ছে। আচ্ছা, এইখানে দেখেন, এইখানে আমি যেটা এই যে কার্সার যেটার মধ্যে আছে, কার্সার দেখা যাচ্ছে তো? জি স্যার। এটা হচ্ছে একটা আমাদের, একটু বড় করে দিই তাহলে হচ্ছে আপনি বুঝতে পারবেন, কারণ আমার ভিউটা কই গেল, ভিউ একটু লার্জ দেখেন। দেখা যায় কি বড় হয়, বড় হয়েছে কি? জি স্যার, হয়েছে। তা এইখানকার মধ্যে দেখেন কেচিং আছে, কেচিংটা কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। কেসিং লাগবে, কেসিং এর পরে তারপর আমার কি লাগবে, একটা কেচিং আপনি চয়েস করলেন যে না আমি এখান থেকে আমি কি করলাম, এই কেসিংটাকে নিলাম, এই কেসিংটা আমার চুজ করলাম। কেচিং এর পরে কি লাগবে, একটা মাদারবোর্ড, মাদারবোর্ড লাগবে না? জি স্যার। মাদারবোর্ডটা কি দেখা যাচ্ছে শারমিন? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, দেখা যাচ্ছে। মাদারবোর্ডের পরে কি লাগবে, একটা প্রসেসর লাগবে। প্রসেসর আমাদের দুই ধরনের হইতে পারে, দুই ধরনের, একটা হচ্ছে এএমডি আর একটা হচ্ছে রাইজেন, বা হচ্ছে, আরে সরি, একটা এএমডি আর একটা হচ্ছে ইন্টেল, একটা এএমডি আর একটা ইন্টেল। এএমডি সবসময় হয় হচ্ছে পিন প্রসেসর, মানে প্রসেসরের মধ্যে পিন লাগা থাকবে, আর ইন্টেলেরটাতে হচ্ছে প্রসেসরের মধ্যে পিন লাগা থাকবে না। এইটা হচ্ছে আমাদের পিনলেস প্রসেসর, আর এইটা হচ্ছে আমাদের পিন প্রসেসর। এটা পিন প্রসেসর, আর এইখানে যেটা আছে সেটা হচ্ছে আমার পিনলেস প্রসেসর। তাহলে আমার পিন প্রসেসর বা পিনলেস প্রসেসর, যদি আমি পিনলেস প্রসেসর নেই তাহলে আমার মাদারবোর্ডটা থাকতে হবে হচ্ছে এএমডি। এই মাদারবোর্ডটা আমার এইটা হচ্ছে ইন্টেলের জন্য পিনলেস প্রসেসর, যাদের তাদের জন্য এটা ব্যবহার করা হবে। আর যদি আমরা হচ্ছে পিন প্রসেসরে যাই তাহলে হচ্ছে আমাদের পিন প্রসেসরের মতন আরেকটা হচ্ছে মাদারবোর্ড নিতে হবে, যেখানে পিনটার থাকবে না এখানে। তাহলে আমার কেসিং হইলো, মাদারবোর্ড হইলো, প্রসেসর হইলো। এরপরে আমার কি লাগবে, র্যাম। র্যাম হচ্ছে আপনি এখানে বিভিন্ন ধরনের বা বিভিন্ন স্টাইলের র্যাম পাবেন। সেই র্যাম গুলানের মধ্যে থেকে আমাদের মূল জিনিসটা যেটা, সেটা হচ্ছে কি, যে আমাদেরকে বাস বা হচ্ছে জেনারেশনের ইয়েটা মিলাই নিতে হবে। আমার DDR2 থেকে শুরু করে একবারে DDR5 পর্যন্ত র্যাম আছে, DDR2 থেকে DDR5 পর্যন্ত র্যাম আছে। তবে DDR2 এটা হচ্ছে 31 সিরিজের জন্য, DDR3 হচ্ছে 41 থেকে 110 পর্যন্ত, 110 পর্যন্ত। অনেক অনেক ক্ষেত্রে 110 এর সাপোর্ট করে না, তখন DDR4 ব্যবহার করতে হয়। DDR4 110 ইয়ারে 110 থেকে শুরু করে এই পাশে হচ্ছে 250 পর্যন্ত ব্যবহার করা যায়। পরবর্তীতে আরো আপডেট করার পরে এখন দেখা যাচ্ছে যে জেনারেশন যখন বাড়তি হয়ে যাচ্ছে, মানে 200, আরে সরি, 450 বা 650, 550 এই ধরনের যে মাদারবোর্ড গুলো আছে সেখানে হচ্ছে DDR5 ব্যবহার করতে পারে। এখন তাহলে হচ্ছে DDR5 আর DDR4, DDR3, DDR2 আপনার জেনারেশনের উপর, আপনার মাদারবোর্ডের সিরিজের উপর নির্ভর করবে। এখন দেখেন 31 থেকে শুরু করে এই পাশে হচ্ছে 41 এর আগ পর্যন্ত DDR1, 41 থেকে 61 পর্যন্ত, আরে 41 থেকে 61 পর্যন্ত হচ্ছে, সরি, DDR2 ছিল হচ্ছে 31 থেকে, DDR, আরে এটাকে বলা হচ্ছে 3 থেকে শুরু করে, মানে 41 থেকে শুরু করে 61 পর্যন্ত, 65 মাদারবোর্ড পাওয়া যায়, 75 মাদারবোর্ড পাওয়া যায়, খুবই এক্সেপশনাল এগুলো। এ পর্যন্ত যদি পাই তাহলে হচ্ছে এখানে আমরা DDR3 ব্যবহার করব। এমনকি 81-এও DDR3 ব্যবহার করা হয়, তবে এটা হচ্ছে জেনারেশন অনুযায়ী ফার্স্ট জেনারেশন ধরা হয়। তবে 55 থেকে 61 বা হচ্ছে 75 পর্যন্ত
এটা হচ্ছে সেকেন্ড জেনারেশন বা থার্ড জেনারেশন। 81 হচ্ছে 4th জেনারেশন। 81 মাদারবোর্ডের সিরিজ হচ্ছে 4th জেনারেশন। তারপরে হচ্ছে 110 হচ্ছে 6th জেনারেশন। 110টা হচ্ছে 6th জেনারেশন। তার মানে আমার এখানে যে জেনারেশন গুলো আছে সেই জেনারেশন অনুযায়ী আমাকে এই আমার প্রসেসর তারপর হচ্ছে র্যামের কালেকশনটা নিতে হবে। এই পরে আমি আরেকটা জিনিস দেখাই যে হচ্ছে আপনার র্যাম দেখছেন বা হচ্ছে দেখতে যাচ্ছেন বা হচ্ছে ইয়ে করতেছেন, কিন্তু এই যে র্যাম হচ্ছে এটা। তাহলে আমাদের মাদারবোর্ড হয়েছে, প্রসেসর হয়েছে, র্যাম হয়েছে। এরপরে র্যামের পাশাপাশি আমরা তো সবসময় একটা জিনিস জানি হচ্ছে র্যাম আর রোম। র্যাম হচ্ছে অস্থায়ী মেমোরি আর রোম হচ্ছে স্থায়ী মেমোরি। রোম স্থায়ী মেমোরি এই কারণে এটা কিন্তু হচ্ছে একটা মাদারবোর্ডের সঙ্গে যুক্ত থাকে একবারে ফিক্স। এটা হচ্ছে রোম। এটা কিন্তু পরিবর্তন করা যায় না। পরিবর্তন করা যায় এই র্যাম। র্যাম পরিবর্তন করা যায় কিন্তু রোম পরিবর্তন করা যায় না। তা রোমের এখানে কাজ নেই, কারণ আমরা মাদারবোর্ডের সঙ্গে এটা রোম পেয়ে যাব। তাহলে আমার মাদারবোর্ড নিলাম, কেচিং নিলাম, মাদারবোর্ড নিলাম, প্রসেসর নিলাম, র্যাম নিলাম। এরপরে আমার কি লাগবে? এরপরে লাগবে আমার স্টোরেজের জন্য। দেখেন, স্টোরেজের জন্য আমি এখানে একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে। এই যে স্টোরেজটা, এই স্টোরেজটার মধ্যে এখানে দেখেন হার্ড ডিস্ক, তারপরে হচ্ছে আমাদের দুইটা আছে হার্ড ডিস্কের, একটা হচ্ছে 3.5 আর একটা হচ্ছে 2.5। একটা 3.5 একটা 2.5। 3.5 এটা হচ্ছে ডেস্কটপ পিসির জন্য, 2.5 এটা হচ্ছে ব্যবহার করা হয় ল্যাপটপের জন্য। আবার এসএসডি এখানে আছে, এসএসডিটা হচ্ছে 2.5, এটা হচ্ছে হার্ড ডেস্কটপ এবং ল্যাপটপ দুইটার জন্য ব্যবহার করা হয়। আর এইখানে যেটা আছে এটা হচ্ছে M.2 বা NVMe। M.2 বা NVMe এটাও একটা এসএসডি, যেটা হচ্ছে ব্যবহার করা হয় পিসি এবং ল্যাপটপ দুইটাতে উভয়। এই হার্ড ডিস্ক এর আগে একটা ছিল, সেটা হচ্ছে ছিল ফ্লপি ডিস্ক। হার্ড ডিস্কের আগে একটা ডিস্ক ছিল যেটা হচ্ছে ফ্লপি ডিস্ক, ওইটার মধ্যে ছিল সামান্য কিছু স্টোরেজ। সামান্য স্টোরেজ গুলেন কতগুলো? সামান্য স্টোরেজটা হচ্ছে দেখা যাচ্ছে 45 এমবি, 50 এমবি, 1 জিবি ছিল না, এমবিতে ছিল। সেটাকে আপডেট করার পরে পরবর্তীতে করা হয়েছে হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ, এইচডিডি। হার্ড ডিস্কটাকে হার্ড ডিস্কের বিভিন্ন, যেমন হচ্ছে 20 জিবি থেকে শুরু ছিল, 20 জিবি, 40 জিবি, 60 জিবি, 80 জিবি, 120 জিবি, 300 জিবি, 320 জিবি, তারপর হচ্ছে 500 জিবি, তারপর 1 টিবি, 2 টিবি, 4 টিবি, 8 টিবি, এরকম করে বাড়ছে। এইটাকে একটু এইটা ব্যবহার করছে যখন, তখন এটাকে ল্যাপটপে ব্যবহার করার জন্য এটার সাইজটাকে ছোট করে দেওয়া হলো, যেটা হচ্ছে হার্ড ডিস্ক 2.5। যখন হার্ড ডিস্ক 2.5 ব্যবহার করা হয়ে গেল, এখন এইটার থেকে আরেকটা ফাস্ট বের করা হলো হচ্ছে এসএসডি, যেটা এই দুইটা থেকে ডাটা রিসিভ করে এবং হচ্ছে ডাটা রিড করে অনেক দ্রুত। এই এক একটা হার্ড ডিস্ক দেখা যাচ্ছে হচ্ছে ঘূর্ণন ক্ষমতা হচ্ছে মিনিটে 7200, মানে হচ্ছে 7200। এটাকে বলা হয় আরপিএম। আরপিএম হচ্ছে কি, একটা হার্ড ডিস্কের আরপিএম 7200, মানে 7000 মিনিটে সে 7200 বার ঘোরে। আর এইটার মধ্যে যেহেতু ডিস্ক নাই, এই জন্য এটার থেকে ডাটা রিকভার ক্ষমতা বা হচ্ছে ডাটা রিসিভ ক্ষমতা এর অনেক বেশি, যার কারণে আমাদের এটা এখন খুবই পপুলার। এখন এইটার থেকেও আবার আরেকটা আপডেট করা হয়েছে, যেটা হচ্ছে এনভিএমই বা M.2। এনভিএমই বা M.2 এটা দেখতে হুবহু র্যামের মতন। আমি এখানে দেখাচ্ছি একটু। এটা এসএসডি, এই যেটা দেখেন PNY লেখা আছে, এইটা হচ্ছে র্যামের মতন, তবে র্যামের হচ্ছে ভার্টিক্যালি হচ্ছে থাকে, এই পয়েন্ট গুলো হচ্ছে ভার্টিক্যালি থাকে, আর এটা হচ্ছে উপরে মাথায়। এটা হচ্ছে আমাদের একটা এসএসডি। এই এসএসডির নাম হচ্ছে NVMe। এইরকম সেম আরেকটা থাকবে যেটার নাম থাকবে হচ্ছে M.2। NVMe এবং M.2 দুটেই হচ্ছে এসএসডি, তবে এটা যদি হচ্ছে মাদারবোর্ডে অনেক সময় লাগা থাকে, তখন আর মাদারবোর্ডে দেখা যায় না যে আসলে আমার এটাতে মাদারবোর্ডে আছে কিনা, কি বলে আমার মাদারবোর্ডের মধ্যে বা হচ্ছে আমার পিসির মধ্যে এসএসডি আছে কিনা বা হার্ড ডিস্ক আছে কিনা কেউ বুঝতে পারে না।
যারা চেনে তারা তো বোঝে যে হচ্ছে না আমার এখানে হচ্ছে এই কি এই M.2 বা NVMe আছে। আর যদি অনেকে না চিনে থাকে তাহলে তারা হার্ড ডিস্ক বা হচ্ছে SSD টা খুঁজতে থাকে। তবে এটাও এক ধরনের SSD। তবে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে কি যে আমাদের যে এই অ্যাক্সেসরিজ গুলান আছে, এই অ্যাক্সেসরিজ গুলানকে আপনাকে লিখতে হবে। আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আপনি একটু অপেক্ষা করেন, ডেস্ক ডাউনলোডটাকে গেলে এই গেলি বাবা, একটু অপেক্ষা করেন। এবার এখন তো দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে। এইখানে দেখেন, নেম হচ্ছে নেম অফ জব প্রজেক্ট 2। আমরা কিন্তু জব 1 প্রথমে দেখা দিছি, ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট। এটা হচ্ছে 2 নম্বর জব, পারফর্ম ডিঅ্যাসেম্বল এন্ড অ্যাসেম্বল ডেস্কটপ পিসি। তাহলে ডিঅ্যাসেম্বল এন্ড অ্যাসেম্বল ডেস্কটপ পিসি। এখন ডিঅ্যাসেম্বল আমাদের যেহেতু পিসি একটা কি আছে, পূর্ণাঙ্গ পিসি, আমাদেরকে এটাকে খুলতে হবে। এটা কিন্তু অ্যাসেসমেন্টের সময় এটাকে খুলতে হবে, আবার লাগাইতে হবে। 1 নম্বরে বলছে ডিঅ্যাসেম্বল এই ডেস্কটপ পিসি, 2 নম্বর বলতেছে অ্যাসেম্বল এ ডেস্কটপ পিসি। ঠিক আছে? তাহলে ডিঅ্যাসেম্বল আমরা করবো, যেহেতু ডিঅ্যাসেম্বল করার জন্য আমাকে কি কি বলছে দেখেন, মাদারবোর্ড খুলতে হবে, প্রসেসর এন্ড কুলার ফ্যান খুলতে হবে, র্যাম খুলতে হবে, হার্ড ডিস্ক, এসএসডি, এনভিএমই, M.2 যে কোনো যেটা থাকবে সেটা খুলতে হবে। তারপর অপটিক্যাল ডিস্ক ড্রাইভ, মানে অপটিক্যাল ডিস্ক ড্রাইভ হচ্ছে কি ওই আপনার সিডি ডিভিডি যে ইয়াসটা আছে না, এটা যদি থাকে সেটা খুলতে হবে, পাওয়ার সাপ্লাই খুলতে হবে। তাহলে দেখেন এখানে 6টা কাজ, যে 1 নাম্বার মাদারবোর্ড খুলতে হবে, প্রসেসর খুলতে হবে, র্যাম খুলতে হবে, হার্ড ডিস্ক খুলতে হবে, তারপর হচ্ছে আপনাদের ডিভিডি রাইটার খুলতে হবে, তারপর পাওয়ার সাপ্লাই খুলতে হবে। ঠিক আছে কি? এখন আপনি কি করবেন, ডেস্কটপ যখন আপনি ডিঅ্যাসেম্বল করবেন, সবার আগে কাজ করবেন কার, পাওয়ার সাপ্লাই। সে পাওয়ার সাপ্লাইয়ের কাজ কি, মাদারবোর্ডে যে পাওয়ার সাপ্লাই থেকে যে সংযোগগুলো দেওয়া আছে সবগুলো সংযোগ খুলে ফেলবেন। সবগুলো সংযোগ খোলার পরে তারপরে হচ্ছে আপনি কি করবেন, এই মাদারবোর্ডের যে স্ক্রু গুলান আছে সেই স্ক্রু গুলান খুলে ফেলবেন। তাহলে মাদারবোর্ডটা আপনার আলাদা হয়ে যাবে। মাদারবোর্ড খোলা শেষ করার পরে তারপর আপনি প্রসেসর খুলবেন, তা আরে সরি পাওয়ার সাপ্লাই খুলবেন, তার আগে পাওয়ার সাপ্লাই খোলা যাবে না। তাহলে প্রথমে আমার পাওয়ার সাপ্লাই এর কানেকশন গুলো সবগুলো খুলে নিতে হবে, তারপর মাদারবোর্ড খুলতে হবে। মাদারবোর্ড খোলা শেষ করার পরে মাদারবোর্ডটাকে কেসিং থেকে বের করে নিয়ে তারপরে কুলারটাকে খুলতে হবে, তারপর প্রসেসর, তারপরে হচ্ছে র্যাম খুলতে হবে, তারপর হার্ড ডিস্ক, এসএসডি বা এনভিএমই যেটা থাকবে সেটার সংযোগটা বিচ্ছিন্ন করতে হবে। তারপর হচ্ছে আমাদের ডেস্কটপের সামনেই থাকে হচ্ছে এই সিডি ডিভিডি রাইটারের ড্রাইভটা, সেই ড্রাইভটাকে খুলতে হবে।
এই কয়টা জিনিস আপনাকে খুলতে হবে এবং লাগানোর সময় সেম একইভাবে যেভাবে আপনি লাগাইছেন ঠিক সেম একইভাবে আপনাকে খুলতে হবে। কিন্তু এইখানে কেসিং এ মাদারবোর্ড যেহেতু আগে খুলছেন, আপনি এখন মাদারবোর্ডটা লাগাবেন পরে। সবার প্রথম অ্যাসেম্বল করার সময় মাদারবোর্ডের আগে যাবে হচ্ছে পাওয়ার সাপ্লাই। সবার প্রথম পাওয়ার সাপ্লাই লাগাইতে হবে, তারপর মাদারবোর্ড। এখন মাদারবোর্ড লাগার আগে এই যে আপনি প্রসেসর কুলার ফ্যান খুলছেন, এটা আগে লাগাইতে হবে, তারপর র্যাম লাগাইতে হবে। প্রসেসর কুলার র্যাম লাগানোর পরে তারপর মাদারবোর্ডটাকে ধরে আমরা হচ্ছে কেসিং এর মধ্যে দেবো। কেসিং এ দেওয়ার পরে স্ক্রুগুলো যেগুলো আছে আমরা সবগুলো খুলে ফেলবো, আরে লাগাই ফেলবো। লাগাই ফেলার পরে পাওয়ার সাপ্লাই এর যে সংযোগগুলো আছে আমি এগুলো সব দিয়ে দেবো। এটার সঙ্গে এখন আমার হচ্ছে সংযোগ থাকবে হচ্ছে কি হার্ড ডিস্ক, এসএসডি বা এনভিএমই থাকবে। এরপরে অপটিক্যাল ড্রাইভ ডিভাইস যদি থাকে তাহলে হচ্ছে আমার সেটা দিয়ে দিতে হবে। এখন এই যে এতগুলো করছেন না, হ্যালো, আছেন তো সবাই? জি জি স্যার। স্যার। আচ্ছা, জি স্যার। এখন দেখেন এই ডিঅ্যাসেম্বল যখন করতেছেন পিসি, আপনাকে একটা সাদা কাগজ দেওয়া হবে যে হচ্ছে আপনি এখন ফান্ডামেন্টাল লিখবেন। কি লিখবেন? ফান্ডামেন্টাল লিখবেন। তাহলে আপনি 1 নাম্বার লিখবেন মাদারবোর্ড। মাদারবোর্ড লেখার পরে আপনি শুধুমাত্র জাস্ট মাদারবোর্ডের নামটা কি আছে সেই মাদারবোর্ডের নামটা লিখে দেবেন যে হচ্ছে মাদারবোর্ড আসুস 81 সিরিজ হচ্ছে 81। শেষ। প্রসেসর লিখলেন। আমি তো গত ক্লাসেও বলে দিছি প্রসেসর কিভাবে আপনি করে দেবেন। তাহলে আমরা প্রসেসর করব কিভাবে? যে আমরা ইয়াতে যাব, কি ডেস্কটপে যাব। এই ডেস্কটপে গিয়ে দেখেন, ডেস্কটপে গিয়ে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে প্রপার্টিজে ক্লিক করব। আমরা প্রপার্টিজে যখনই ক্লিক করব, প্রপার্টিজে ক্লিক করার পরে আমাদের সামনে প্রপার্টিজ দেখাই দিবে। এই প্রপার্টিজটা দেখা যাবে কি যে আমার এখানে কতটা মানে কি কি আছে না আছে, এই প্রপার্টিজ অনুযায়ী আমি দেখে নেব। এরপরে হচ্ছে কি প্রপার্টিজের পরে তারপরে আমি হচ্ছে এখান থেকে আমার এইখানকার যে ইয়াটা আছে, কি বলে মাদারবোর্ড কি প্রসেসর এবং প্রসেসরের কি প্রসেসর কি কোন ব্র্যান্ডের বা হচ্ছে কোন জেনারেশনের, তার হচ্ছে ফ্রিকোয়েন্সি কত, তার হচ্ছে ক্যাশ কত, এগুলো সবগুলো আমি প্রসেসরটা লিখতে পারবো। এরপরে লিখবেন র্যাম। র্যাম লেখার পরে স্টোরেজ দেখবেন র্যামের গায়ে লেখা আছে কত জিবি, বা আপনি ওই যে টাচ ম্যানেজমেন্ট থেকেও নিয়ে আসতে পারেন। যদি আপনি টাচ ম্যানেজমেন্টে যান তাহলে হচ্ছে কন্ট্রোল অল্টার ডিলেট, অথবা হচ্ছে কন্ট্রোল অল্টার ডিলেট যদি চাপেন তাহলে টাচ ম্যানেজমেন্ট আসবে, টাচ ম্যানেজার থেকে এই অপশনটা চলে আসবে। এইখান থেকে আপনি কি করলেন, পারফরমেন্সে ক্লিক করলেন। পারফরমেন্সে ক্লিক করার পরে সিপিইউ এর তো আপনারা পাইলেন প্রসেসরের সম্পূর্ণটা। তারপর মেমোরিতে ক্লিক করবেন। মেমোরিতে ক্লিক করলে আপনি হচ্ছে কি পাবেন, এই কি বলে হচ্ছে এই যে র্যামের তথ্যটা পাবেন। র্যামের তথ্যটা দেওয়ার পরে আপনাকে আবার কি করতে হবে, এখান থেকে চলে যান, যাওয়ার পরে এসএসডি বা হার্ড ডিস্ক। এই এসএসডি, হার্ড ডিস্ক, এনভিএমই বা M.2 এটাও সেম একইভাবে আপনি পাবেন কোথায়, এই টাচ ম্যানেজমেন্টের মধ্যে। এখানে ডিস্কে যান, দেখেন এখানে ডিস্ক আছে যেমন এসএসডি। তাহলে এটা হচ্ছে আপনি দিবেন টাইপ হচ্ছে এসএসডি, তারপর হচ্ছে এর ক্যাপাসিটি 120 জিবি, ঠিক আছে। তারপর হচ্ছে এর কানেকশন কি সাটা, তারপর হচ্ছে আর কি কি জানি দিছিলাম। আচ্ছা, এই কয়টা লিখলেন। লেখার পরে এরপরে আবার চলে যান। আবার কি আছে আমার অপটিক্যাল ডিস্ক ড্রাইভ, মানে হচ্ছে আমার যদি সিডি ডিভিডি এটা না থাকে তাহলে লেখার দরকার নাই। এরপরে পাওয়ার সাপ্লাই যাবেন। পাওয়ার সাপ্লাই লিখে লিখে এখানে কি করবেন, পাওয়ার সাপ্লাই কত ওয়ার্ডের, যে 450 ওয়াট বা 350 ওয়াট, শুধু পাওয়ার সাপ্লাইয়ের নাম লিখবেন আর ওয়াটটা লিখবেন, শেষ। লেখার কাজ শেষ। খুললেন, খোলার পরে আবার লাগাইলেন, লাগার পরে আমার দ্বিতীয় নাম্বার কাজটা শেষ। স্যার এরপরে দেখেন সম্ভবত এখানে, 4 মিনিট পরে কলটা কেটে যাবে স্যার। আচ্ছা 4 মিনিট পরে কলটা কাটুক, আমরা আরো কিছুক্ষণ এখানে থাকবো। হ্যাঁ, আমরা এখানে থাকবো কারণ হচ্ছে আমি এখানে আপনাদেরকে এখন 2 নাম্বার লিঙ্কটা বা হচ্ছে 2 নাম্বারটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আপনাদের সবার কাছে হচ্ছে ওই যে গ্রুপের মধ্যে আমি আবার 2 নাম্বার লিঙ্কটা দিছি। যদি এটা কেটে যায়, আগে কাটবেন না, যদি এটা কেটে যায় তাহলে হচ্ছে আমরা আবার দ্বিতীয় নাম্বার লিঙ্কে ঢুকবো। 8টার সময় আমরা দ্বিতীয় নাম্বার লিঙ্কে ঢুকবো। তাহলে এখন দেখেন যে হচ্ছে আমাদের আইটি সাপোর্টের জন্য
ওয়ার্ডের যে কাজগুলো সেটা তো আমরা করছি। দ্বিতীয়তে ফান্ডামেন্টালের কাজটা যেটা আমরা আজকে বুঝলাম যে হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল আমাদের কিভাবে লিখতে হবে। আপনাদের একটা কাজ আছে, সেটা সবাই আছেন না ঘুমাইছেন? স্যার আচ্ছা আছি স্যার। স্যার। হ্যান্ড রাইজ করেন, সবাই হ্যান্ড রাইজ করেন। এক দুই তিন চার পাঁচ ছয়, মাত্র 7 জন আর্গুমেন্ট নাই। আচ্ছা ঠিক আছে, হ্যান্ড রাইজে থাক। এই যে কেবল নিয়ে আসছে জাহিদিয়া করলো। আচ্ছা আপনাদেরকে এই কাজটা হচ্ছে কি, আপনারা আজকে একটা খাতার মধ্যে, আপনাদের যে খাতা আছে সেই খাতার মধ্যে লিখবেন হচ্ছে আইটি সাপোর্ট ফান্ডামেন্টাল। লেখার পরে এই যে লিস্ট দিচ্ছি আমি, সেই লিস্ট অনুযায়ী আপনি একটা মাদারবোর্ডের নাম, সিরিজ, প্রসেসরের নাম, কোন ব্র্যান্ডের, তারপর হচ্ছে তার ফ্রিকোয়েন্সি কত, তার হচ্ছে কোন জেনারেশনের, এই জিনিসগুলো প্রসেসরের সম্পর্কে লিখবেন। তারপর হচ্ছে র্যামের সম্পর্কে লিখবেন। আমি আপনাদেরকে গ্রুপের মতো এটা ইয়েটা দিয়ে দিচ্ছি, যে আমার কি বলে হচ্ছে ওই যে ইয়া আর কি, প্রশ্নটা আমি দিয়ে দিচ্ছি, যে প্রশ্নটা আপনাদেরকে দেখাইলাম একটু আগে। এটা তো না, কি গেল, ইমেজ 15.2.15.46 5 নাম্বারটা। ঠিক আছে, এখান থেকে যাবো ফটো। আপনাদেরকে এই যে দেওয়া আছে, তবে এইটা হচ্ছে ওই ইয়াতে দেবেন না কিন্তু, মানে হচ্ছে এটা গুগলে বা ইয়াতে না, আপনারা সরাসরি হচ্ছে আমাকে সেন্ড করে দেবেন। মানে সবাই খাতার মধ্যে তুলবেন, লেখা শেষ করে আমাকে ওইটার একটা ছবি খালি দিয়ে দেবেন। মানে স্যার এটা কি খাতায় লিখবো নাকি? এইটা খাতায়, এই যে যেমন হচ্ছে ডিঅ্যাসেম্বল বা অ্যাসেম্বলের যে কথাগুলো বলা আছে এখানে, যে আপনার হচ্ছে ডিঅ্যাসেম্বলটা হচ্ছে মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, হার্ড ডিস্ক, অপটিক্যাল ড্রাইভ, পাওয়ার সাপ্লাই, এই কয়টা জিনিসই শুধু আপনি আমাকে লিখে দেবেন। মাদারবোর্ড, আপনি একটা যে কোনো একটা পিসি কে ধরবেন, বা আপনার যদি পিসি থাকে সেই পিসি কে ধরবেন, যে মাদারবোর্ডটা কি আছে, সিরিজ কি আছে, প্রসেসরের কি কি লিখতে হবে, প্রসেসরের ব্র্যান্ড নেম লিখবেন, তারপর হচ্ছে প্রসেসরের জেনারেশন লিখবেন, প্রসেসরের ফ্রিকোয়েন্সি লিখবেন, ক্যাশ লিখবেন, র্যাম লিখবেন, র্যামের হচ্ছে আহ,
শোনা যায়? জি স্যার, শোনা যায়। আচ্ছা আচ্ছা, আমি একটু আপনাদেরকে একটু নাম বলি, আপনারা একটু বলেন। হ্যাঁ, হিমেল কুমার রায় আছে কি? হিমেল কুমার রয়। জাহিদ হাসান আছে? জাহিদ হাসান আছে? আচ্ছা, আকন্দ কে? আকন্দ, বিকাশ, চন্দন সরকার, চন্দন, আবার বলতেছি, হিমেল, আকন্দ, বিকাশ, চন্দন, দীপ, দীপ মহন্ত, দুর্জয়, ফুয়াদ, দুর্জয়। আমার নাম হচ্ছে তুর্য স্যার। হ্যাঁ, তুর্য। না, আমি দুর্যোগে যাচ্ছি না, আমি দুর্যোতে যাচ্ছি। দুর্য, ও, না রে, দুর্জয়। তারপর হচ্ছে ফুয়াদ তো আছে। কবিতা, কবিতা নাই। হ্যাঁ স্যার লামিম, আছি। তো কবিতা আছেন? তাহলে কবিতা প্রেজেন্ট। হ্যাঁ, লামিম তো আছে। স্যার ক্লাস কি 7টা থেকে শুরু হয়েছে? হ্যাঁ, আর এখন? সোহান, সোহান মিয়া, সোহান, সুজন, সাজন মেহেদি, মেহেদি, জি স্যার। সাজন আসতো। জি স্যার। মশিয়ার, মশিয়ার রহমান নাই। মামুন আছে তো। জি স্যার। সাদিয়া আলো, আলো আসো? জি স্যার। না, আলো আসো? জি স্যার। তারপর হচ্ছে তানভীর রাফি, তানভীর রাফি, তুর্য, হ্যাঁ স্যার। আব্দুর রাজ্জাক, আব্দুর রাজ্জাক, যেটাতে অনলাইন সার্ভিস লেখা আছে, কার্ডটাতে অনলাইন সার্ভিস নাই। রূপু আছে? রূপু, শওকত আছে? শওকত, শারমিন তো আছে। সুপ্ত কুমার গোস্বামী, জি স্যার, আছি। ভুবন চন্দ্র বর্মন, ভুবন নাই। অপূর্ব, অপূর্ব নেই। আচ্ছা, একজনকার আমি নাম পাই নাই, শুধু নাম্বার আছে 01752383751। এই নাম্বারটা কার? 01752383751। অপূর্ব নাই। তারপর হচ্ছে মনোরঞ্জন স্যার আছে কি? নাই। রাশেদ ভাইও নাই। কিন্তু আমাদের এখানে তো কার নাম বলি নাই আমি, একটু বলবেন কে প্রেজেন্ট করেন নাই? আমার এখানে তো দেখাচ্ছে 14 জন, মানে 12 জন তো হবেই। প্রেজেন্ট হয়েছে 10 জনের। ও, ফুয়াদ ডাবল ঢুকতো নাকি? জি স্যার। আহ, তাহলে আরো একজন কে? জাহিদ। কেসটা দেখাইছিলাম, সিএস এর মধ্যে আমাদের ফান্ডামেন্টাল ছিল, ছিল না? জি স্যার। ওই ফান্ডামেন্টালটা
দেখেন দেখা যায়? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। আমরা হ্যাঁ আচ্ছা গতকালকে আমরা এই সিএসটা পড়াইছিলাম যে হচ্ছে আমাদের সিএসটা কোনটা কি রকম হবে এটা আমি বুঝাইছিলাম না? আজকে সেটার উপরেই আমার হচ্ছে কি হয়েছে একটা কাজ করছি, সেটা হচ্ছে কি আমরা ইনফ্যাক্ট আইটি কি সাপোর্ট সার্ভিস ফান্ডামেন্টাল, এই আইটি সাপোর্ট সার্ভিস ফান্ডামেন্টাল কিভাবে পড়তে হবে বা কোন জিনিস কি বিষয়ের জিনিসগুলো এটা আমরা আজকে দেখছি। তার মধ্যে হচ্ছে কি আমরা চলে যাব এই ফান্ডামেন্টাল বা হচ্ছে আইটি সাপোর্ট সার্ভিস ফান্ডামেন্টাল আমরা এই সিএস থেকে কিভাবে পড়বো। সিএস থেকে পড়ার জন্য আমরা নিচে চলে যাব, একবারে সবার নিচে দেখবেন লেখা আছে অকুপেশনাল স্পেসিফিক, এটা যেমন আছে এখানে জেনেরিক কম্পিটেন্সি এরকম অকুপেশনাল লেখা আছে। তাহলে হচ্ছে এর পরবর্তীতে আছে হচ্ছে সেক্টর, তারপর আমরা চলে যাব অকুপেশনালে। আমরা চলে আসতেছি এই যে অকুপেশনাল স্পেসিফিক কম্পিটেন্সি। অকুপেশনাল স্পেসিফিক কম্পিটেন্সির মধ্যে আমাদেরকে কাজ করতে হবে হচ্ছে কোথায়, ইনফ্যাক্ট এই যে আমরা কাজ করব বা হচ্ছে শিখবো ইনফ্যাক্ট আইটি সার্ভিস ফান্ডামেন্টাল। এই আইটি সার্ভিস ফান্ডামেন্টালটা করতে গেলে আমাকে কি করতে হবে, এলিমেন্ট অফ কম্পিটেন্সি, আমাদের এইটা শিখতে কোন কোন জিনিসপত্র লাগবে, কিভাবে আমরা হচ্ছে কি এই দক্ষতাটা অর্জন করব, সেই দক্ষতা অর্জনের জন্য আমার মূল জিনিস লাগবে পারফরমেন্স ক্রাইটেরিয়া। পারফরমেন্স ক্রাইটেরিয়ার মধ্যে আছে কি বোর্ড আর আন্ডারলাইন, বোল্ড করা আছে আর আন্ডারলাইন করা আছে। তার মধ্যে থেকে আমার সবার প্রথমে লাগবে কি বোল্ড আর আন্ডারলাইন করা আছে সেটার মধ্যে আইটি ডিভাইস কি লাগবে, আইটি ডিভাইস লাগবে। তা আইটি ডিভাইস গুলো কি কি, এখানে নিচে দেখেন রেঞ্জ অফ ভেরিয়েবল লেখা আছে। রেঞ্জ অফ ভেরিয়েবলের মধ্যে ভেরিয়েবল হচ্ছে কি আমার এইটা, এই যে আমি যে বললাম আইটি ডিভাইস, এইটা হচ্ছে আমার ভেরিয়েবল। আর রেঞ্জ হচ্ছে কি এই ভেরিয়েবলের উপরে কি কি জিনিস লাগবে, যেমন কম্পিউটারে অল এক্সেসরিজ অল পেরিফেরাল ডিভাইস, অল এক্সেসরিজ আর অল পেরিফেরাল ডিভাইস। আচ্ছা গত ক্লাসে যারা মানে একটু আগে ক্লাসে যে যারা উপস্থিত ছিল তারা তো বলতে পারবে, বা হচ্ছে এখানে আমাদের মামুন, তারপর হচ্ছে সুজন এরাগুলান আছে, তারপর হচ্ছে শারমিন আছে, ফুয়াদ আছে, আরো কয়েকজন আছে যারা কন্টিনিউ ক্লাস করছে। তারা একটু বলেন যে কম্পিউটার অল এক্সেসরিজ আর পেরিফেরাল ডিভাইসের মধ্যে অল পেরিফেরাল ডিভাইস গুলানের নাম বলতে পারবে কে কে, পেরিফেরাল ডিভাইসের নাম? স্যার মাউস, মাউস, মডেম স্ক্যানার, মডেম, স্ক্যানার, কিবোর্ড, মনিটর। মনিটর, স্যার তারপর এগুলো হচ্ছে মডেম। কি, হ্যাঁ মডেম, এগুলো হচ্ছে কি আমাদের পেরিফেরাল ডিভাইস, তাই তো, তাই না? জি আচ্ছা স্যার। এক্সেসরিজ এর মধ্যে, এক্সেসরিজ গুলোর মধ্যে কম্পিউটারের অল এক্সেসরিজ, এক্সেসরিজ এর নাম কয়টা বলতে পারবে কে? স্যার মাদারবোর্ড, প্রসেসর, মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, হার্ড ডিস্ক, র্যাম। হার্ড ডিস্ক। হার্ড ডিস্কের কয় প্রকার দেখাইছি? স্যার 4 প্রকার। 4 প্রকার। একটা হচ্ছে হার্ড ডিস্ক 3.5, একটা হার্ড ডিস্ক 2.5, 2.5, একটা এসএসডি, আরেকটা হচ্ছে কি এনভিএমই বা M.2। এই 4 প্রকার দেখাইছি না? জি জি স্যার। স্যার। তাহলে অ্যাক্সেসরিজ এগুলো। এরপরে হচ্ছে আরো আছে আমাদের কেচিং আছে, পাওয়ার সাপ্লাই আছে, এগুলো হচ্ছে সবগুলো আমাদের অ্যাক্সেসরিজ। আচ্ছা এরপরে আরেকটা আছে নেটওয়ার্ক ডিভাইস। নেটওয়ার্ক ডিভাইসের নাম কি বলতে পারবে কয়েকটা? স্যার রাউটার, রাউটার, মডেম, তারপর মডেম, অনু, অনু, সুইচ, সুইচ। হাব, এগুলো হচ্ছে কি আমাদের নেটওয়ার্ক ডিভাইস, তাই তো? এরপরে আরেকটা আছে কমিউনিকেশন ডিভাইস। কমিউনিকেশন ডিভাইস ফোন, মোবাইল ফোন স্যার। মোবাইল ফোন, ওয়েবক্যাম, আর কিছু? ওয়েবক্যাম, আর কিছু? স্যার ফাইবার কেবল। হ্যাঁ এগুলো তো হচ্ছে নেটওয়ার্কের মধ্যেই পড়ে। আসলে যদি আমরা হচ্ছে মূলত ভাবে বলতে চাই যে হচ্ছে কমিউনিকেশন ডিভাইসেস গুলো কি, তখন তোমাকে এইভাবে করে বলতে হবে হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার টুলস। হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার টুলস ইউজ টু সেন্ড, হ্যাঁ দেখো, হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার টুলস ইউজ টু সেন্ড, রিসিভ অর রিয়েলি ইনফরমেশন অ্যাক্রস নেটওয়ার্ক। এটা হচ্ছে কমিউনিকেশন ডিভাইস। আরেকবার বলবো, হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার টুলস
used to send, receive or relay information across network. এটা হচ্ছে কমিউনিকেশন ডিভাইস। আচ্ছা, এরপরে সার্ভেলেন্স সিস্টেম কে বলতে পারবে আরেকটা? সার্ভেলেন্স সিস্টেম সিসি ক্যামেরা স্যার। ক্যামেরা। হ্যাঁ, সিসি ক্যামেরা, তারপর হচ্ছে আইপি ক্যামেরা। একটা মানুষও কিন্তু সার্ভেলেন্স সিস্টেম হইতে পারে। কে জানো? আমরা রাতের বেলা পাহারাদার রাখি না, দারোয়ান রাখি না? জি স্যার। জি স্যার। ইনিও কিন্তু কি আমাদেরকে এই পাহারা দিচ্ছে কিনা, সিকিউরিটি দিচ্ছে কিনা? জি স্যার। এটাও কিন্তু একটা হচ্ছে কি সার্ভেলেন্স সিস্টেম বা সিকিউরিটি সিস্টেম। আবার একটা কুকুরকেও আমরা সার্ভেলেন্স সিস্টেম বা সিকিউরিটি সিস্টেম বলতে পারি, কারণ কুকুরও বাড়ি পাহারা দেয়, তারপর হচ্ছে আমাদেরকে সিকিউরিটি দেয়। এই জন্য কুকুরও একটা সার্ভেলেন্স সিস্টেম আর সিকিউরিটি সিস্টেম। কিন্তু এদের মধ্যে খুব তোমার হচ্ছে এগুলো সব ব্যয়বহুল। খুব খুব কম খরচে এবং অত্যাধুনিক হিসাবে আমাদেরকে যে সিকিউরিটি সবচেয়ে বেশি প্রদান করে সেটা হচ্ছে সিসি ক্যামেরা, আইপি ক্যামেরা, তারপর হচ্ছে আরো অনেক ধরনের সার্ভেলেন্স সিস্টেম আছে। ড্রোনের মাধ্যমে সার্ভেলেন্স সিস্টেম আছে, তারপর হচ্ছে এরোপ্লেনের মাধ্যমে, হেলিকপ্টারের মাধ্যমে, এগুলো সার্ভেলেন্স সিস্টেম আছে। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা ছিল, দেখেন যে কি বলছিলাম, দ্বিতীয়তে আরেকটা ছিল আইটি ইনফ্রাস্ট্রাকচার। এইটার মধ্যে থেকে কি কি ছিল? সফটওয়্যার ডেভেলপমেন্ট, সফটওয়্যার কোন কোম্পানি বানায় তাদের ডিটেলস, আমাদের ইন্টারনেটটা কার কাছ থেকে নিছি সেইটার, তারপর হচ্ছে কল সেন্টারের থেকে হেল্প নিচ্ছি আমরা কিভাবে, ক্লাউড সার্ভিস গুলো আমরা কিভাবে নেই, হার্ডওয়্যার সাপোর্ট যেখান থেকে নিচ্ছি তার ডাটা ব্যাকআপ এন্ড রিকভারি কিভাবে করতেছি, এরপরে হার্ডওয়্যার সাপোর্ট, সফটওয়্যার সাপোর্ট, নেটওয়ার্ক সাপোর্ট, ইন অফ সাপোর্ট। এটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল। এই ফান্ডামেন্টালটা আমাকে লিখতে হবে হচ্ছে কি আমার মাদারবোর্ড, যেগুলো আমি দেখাইছিলাম যে হচ্ছে না আমার এখান থেকে যে আমার মাদারবোর্ডটা যেটা ছিল, যে আমি চলে যাই হচ্ছে আমাদের ডিভাইসে, যেমন হচ্ছে এই যে এখানে কিছু মাদারবোর্ড আছে, এইটা হচ্ছে আমার মাদারবোর্ড। তারপর এটার সঙ্গে লাগবে প্রসেসর, প্রসেসরের সঙ্গে লাগবে, পরে লাগবে হচ্ছে কি র্যাম, র্যামের পরে লাগবে হচ্ছে আমার হার্ড ডিস্ক বা হচ্ছে এসএসডি বা এনভিএমই। তাহলে হার্ড ডিস্ক বা এনভিএমই কি কিরকম দেখতে, যে এটা হচ্ছে এসএসডি আর এটা হচ্ছে এনভিএমই। এরপরেও যদি আমাদের আরো কোনো কিছু দরকার হয় সেটার জন্য এই যে এখানে একটা ডিভাইস দেখেন, সেটাকে বলা হচ্ছে কি গ্রাফিক্স কার্ড। গ্রাফিক্স কার্ড, গ্রাফিক্স কার্ড এই ধরনের হতে পারে, বিভিন্ন ধরনের হতে পারে, এটা কিন্তু গ্রাফিক্স কার্ড। এটা একটা গ্রাফিক্স কার্ড। আর এইটা প্রসেসর হচ্ছে পিন প্রসেসর, আর এইটাকে বলা হয় পিনলেস প্রসেসর। পিন প্রসেসর আর পিনলেস প্রসেসর। পিন প্রসেসর হচ্ছে এএমডির মানে রাইজেন পিসি যেগুলো, তাদের জন্য হচ্ছে পিন প্রসেসর। আর ইন্টেলের যেগুলো আছে সেটা হচ্ছে পিনলেস প্রসেসর, যার শরীরের মধ্যে পিন থাকবে না। এটা থাকবে হচ্ছে কিসে, একবারে মাদারবোর্ডের মধ্যে। এই যে এখানকার মাদারবোর্ড যেটা আছে দেখেন, এই মাদারবোর্ডের মধ্যে পিন আছে, এই মাদারবোর্ডের মধ্যে পিন আছে এখানে। এই পিনটা যখন থাকবে তখন হচ্ছে আমার এটা পিন প্রসেসর, আর যখন পিনটা থাকবে না তখন হচ্ছে পিনলেস প্রসেসর। এই হচ্ছে পিনলেস প্রসেসর। পিন প্রসেসরের জন্য আমাদের মাদারবোর্ডটা হবে এই ধরনের। দেখেন এই যে এখানে শুধু খালি আছে, এইখানে কয়েকটাতে ছিদ্র আছে, সবগুলো ছিদ্র আছে। এই ছিদ্রের মধ্যে বসে যায় হচ্ছে কি আমাদের এই পিনগুলো। এই জন্য হচ্ছে পিন প্রসেসরের মাদারবোর্ড আলাদা আর পিনলেস প্রসেসরের মাদারবোর্ড আলাদা। পিনলেস প্রসেসর হচ্ছে এএমডি রাইজেন, আর হচ্ছে পিনলেস প্রসেসর হচ্ছে ইন্টেলের। আর পিনলেস প্রসেসরের আরেকটা জিনিস মাথায় রাখবেন, পিনলেস প্রসেসরের জেনারেশন হয়, পিন প্রসেসরের কখনো জেনারেশন হয় না। তারপর এইটা একটা হচ্ছে কি আমাদের র্যাম। এই র্যামের মতন এইটাও হচ্ছে একটা র্যাম, এটাও একটা র্যাম। তার মানে কি এইটাতে হচ্ছে হিটসিং ব্যবহার করা আছে, আর এটার মধ্যে হিটসিং ব্যবহার করা নাই। পার্থক্য শুধু এতটুকুই, একটাতে হিটসিং সহ আরেকটা হচ্ছে হিটসিং ছাড়া, আর অন্য কোনো কিচ্ছু না। কি বুঝতে পারছেন? আমি আরো ডিটেলস আসলে বুঝাইছি, আপনারা এই যারা যারা একটু দেরি করে ঢুকছেন তাদের জন্য একটু ইয়ে হচ্ছে, তো সমস্যা নাই। আপনারা হচ্ছে আমি মূল যে কাজটা দিছি, যে আপনারা একটা কম্পোনেন্ট আরে কি এই ফান্ডামেন্টাল লিখবেন,
আপনার কম্পিউটারের মাদারবোর্ডের নামটা কি, কোন সিরিজের, প্রসেসরটা কোন সিরিজে কোন জেনারেশনের, কোন কোম্পানির, ফ্রিকোয়েন্সি কত, তার হচ্ছে ক্যাশ কত আছে, একটা র্যামের বাস স্পিড কত, ক্যাপাসিটি কত, তারপর হচ্ছে টাইপ কি, ঠিক আছে, তারপর ব্র্যান্ড কি, এটা লিখবেন। তারপর হচ্ছে একটা হার্ড ডিস্কের হচ্ছে কত সাইজের হার্ড ডিস্ক, ক্যাপাসিটি কত, তারপর হচ্ছে এর ইন্টারফেসটা কি, এটা লিখবেন। এরপরে হচ্ছে একটা পাওয়ার সাপ্লাই এর হচ্ছে ব্র্যান্ড কি, তারপর হচ্ছে ওয়াটটা কত, ভোল্টেজ কত, এটা লিখবেন। এই সবগুলো লিখে আমাকে দেবেন। আপনাদেরকে কি কি ভাবে লিখতে হবে সেই প্রশ্নটা আপনাদেরকে দিয়ে দিছি আমি হচ্ছে ইয়াতে হোয়াটসঅ্যাপ থেকে আপনি আপনাদের কাজটা করে নেবেন। আর আমি আপনাদেরকে ইয়াটা দিয়ে দিচ্ছি, কি বলে হচ্ছে ওই যে প্রশ্নগুলো সব দিয়ে দিচ্ছি। এটা পরীক্ষাটা নেব আমি আগামী বৃহস্পতিবার। স্যার বৃহস্পতিবার কি সন্ধ্যা 7টায়? হ্যাঁ, 7টায়। 7টা থেকে ক্লাস চলতে থাকবে। এই পাশে যদি ক্লাস টাইম দেখা যাচ্ছে 8টা পার হয়ে গেছে কিন্তু হচ্ছে আমাদের কথা বা হচ্ছে কাজ শেষ হয়নি, সেক্ষেত্রে দ্বিতীয় লিঙ্ক, সেই দ্বিতীয় লিঙ্কে যদি কাজ শেষ না হয় তৃতীয় লিঙ্ক চলতে থাকবে, কিন্তু আপনার ক্লাস শুরু হবে 7টা থেকে। স্যার আজকের কাজটা করে কি আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো হ্যাঁ ছবি? হ্যাঁ হোয়াটসঅ্যাপে, হ্যাঁ ছবি তুলে খালি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন। আর যাদের হচ্ছে আমি আপাতত বললাম, যারা হচ্ছে ওই যে সেটআপের সমস্যা, যে উইন্ডোজ দিতে পারি না, তারা হচ্ছে আমার ওই লিঙ্কটাতে ঢুকে আমার ওই হচ্ছে ইয়েটা খালি দেখবেন, ওই সেটআপ দেওয়ার প্রক্রিয়াটা দেখবেন। ওইখানে কিন্তু আছে সেটআপ দেওয়ার প্রক্রিয়াও আছে এবং রিস্টোর করার প্রক্রিয়াটাও আছে, মানে আমাদের ব্যাকআপ এবং রিস্টোর করার প্রক্রিয়াটা ওইখানে দেওয়া আছে। ওটা খালি একটু দেখে নেবেন, তাহলে হচ্ছে আপনার উপকার হবে। আর আরেকদিন যেদিন আমরা সুযোগ পাবো যখন ফিজিক্যালি করার জন্য, তখন সেই ক্ষেত্রে আলাদা, তখন তো হাতে কলমে আমরা শিখবো। কিন্তু এখন দেখে আমাদের একটু বাড়তি ইয়েটা নিতে হবে যে না আমরা আগে থেকে এটা সম্পর্কে জানি। কি ঠিক আছে? জি স্যার। তাহলে জি স্যার, আজকে আবার কথা বললাম, আপনার কালকে আর ভুল যেন না হয়, 7টায়, আগামীকাল 7টায়। আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার আমাদের কারো কোনো প্রশ্ন? হুম, বলো বলো। যে কাজগুলো স্যার, ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের যে কাজগুলো দিছিলেন ওগুলো কি যেগুলো আমরা দিছি ওগুলো কি দেখা হয়েছে স্যার? হ্যাঁ, ওগুলো দেখা হয়েছে, এখনো সবাই দেয়নি। আমার সবচেয়ে দুঃখ এইটাই যে হচ্ছে আপনারা কাজটা করেন, একটু বাহিরে আছেন বা অন্য কোথাও আছেন, আস্তে আস্তে করেন, আমাকে কাজটা করে দেন। যেমন হচ্ছে লিখিত পরীক্ষার জন্য আমার যেটা লাগবে সেটার জন্য আমি আপনাদের কুইজ বা হচ্ছে অ্যাসেসমেন্টের যে ব্যবস্থাগুলো করতেছি, কুইজটা এখন পর্যন্ত দেননি। স্যার আমি কুইজ জমা দিছি কালকে রাতে। হ্যাঁ, তুমি তো দিছো, তুমি তো সবার আগে দিছো, তুমি দিছো আর হচ্ছে তারিকুল নামে একটা স্টুডেন্ট আছে, ও দিছে সব প্রথমে। তারপরে আস্তে আস্তে মোটামুটি সবাই দিছে। মানে মোট এ পর্যন্ত কাজ জমা দিছে হচ্ছে 7 জন। 7 জন দিছে আর বাকিরা এখনো দেয় নাই। এখন বলেন তাহলে কিভাবে হবে? এই যে আপনাদের জন্য আইটি সাপোর্ট সার্ভিসের লেভেল 3 জন্য আমি এই যে রিটেন এক্সাম ইয়া করছি, স্টুডেন্ট নেম রোল এটা আবার আলাদাভাবে তৈরি করা আছে। আর এই দেখেন এ পর্যন্ত দিছে হচ্ছে 1 2 3 4 5 6 7 জন। ও আরেকজন হচ্ছে 8 জন। এই 8 জন শুধু কাজ জমা দিছে এখন পর্যন্ত, বাকিরা কেউ জমা দেয়নি। তা আপনারা একটু কাজগুলো করেন, কাজগুলো না করলে কিভাবে হবে বলেন? শুধুমাত্র আসলেন, অনলাইনে আসলেন, হাজিরা দিলেন আর হয়ে গেল, তাহলে তো কাজ হলো না। আমিও বকা উল্লাহ বকে গেলাম, আপনারাও শোনা উল্লাহ শুনে গেলেন, তো লাভ কি? তাহলে আগামীকালকে সবগুলান কাজ, যে পেন্ডিং কাজগুলো আছে সবগুলো হয়ে যাবে তো?
জি স্যার। সবাই বলেন জি স্যার, হয়ে যাবে। ইনশাআল্লাহ। জি স্যার। গুড। তাহলে আজকে এই পর্যন্ত নাকি? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আগামীকালকে 7টায় আবার দেখা হচ্ছে। জি স্যার। আসসালামু আলাইকুম। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা জাহিদ, তুমি কাজগুলো করতেছো না কেন? হ্যাঁ, ঠিক আছে, আল্লাহ হাফেজ সবাইকে।